তাহলে আমরা মূল বিষয়টা দেখতে পাচ্ছি কি, ইনভার্সন হচ্ছে উল্টিয়ে লেখা, অর্থাৎ দেখতে ইন্টারোগেটিভের মতো লেখা, কিন্তু মূলত ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়। সেটাই আমরা দেখবো যে ইনভার্সনটা একটা উদাহরণের মাধ্যমে দেখবো যে এটা ইনভার্সন। দেখো, নেগেটিভ অ্যাডভার্ব সাধারণত অনেকগুলো ইনভার্সনের মধ্যে সবচেয়ে বেশি ইনভার্সন যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব থেকে। এটার ক্ষেত্রে যে নিয়মটা তোমরা মনে রাখবা সেটা হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব, তারপরে অক্সিলারি, তারপরে সাবজেক্ট, তারপরে তোমার ভার্ব। এই যে দেখো অক্সিলারি সাবজেক্ট প্লাস ভার্ব, এই অংশটুকু কিন্তু দেখতে ইন্টারোগেটিভের মতো। এই যে দেখো এই অংশটুকু দেখতে কিন্তু ইন্টারোগেটিভের মতো, অক্সিলারি সাবজেক্ট ভার্ব, তারপরে হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব। তাহলে স্বাভাবিক একটা সেন্টেন্স যদি লিখো তাহলে সেন্টেন্সটা হয় এরকম। যদি স্বাভাবিক একটা সেন্টেন্স লিখো তাহলে সেন্টেন্সটা কেমন হয় দেখো, যেমন আই হ্যাভ নেভার ডান দ্য ওয়ার্ক, এটা একটা স্বাভাবিক সেন্টেন্স। আই হ্যাভ নেভার ডান দ্য ওয়ার্ক, এই যে নেভার বাক্যের মাঝখানে বসেছে, এটা একটা সাধারণ এবং স্বাভাবিক একটা সেন্টেন্স, কোনো সমস্যা নেই। কিন্তু যখনই আমি এই নেভারটাকে বাক্যের শুরুতে নিয়ে আসতেছি, তখন দেখো এই হ্যাভটা আগে চলে আসতেছে। দেখো হ্যাভটা আগে চলে আসতেছে, যখন আমি শুরুতে নিয়ে আসতেছি তখন এই হ্যাভটা আগে চলে আসতেছে। অর্থাৎ এটা তখন কিসের মতো হয়ে যাচ্ছে দেখো, ইন্টারোগেটিভের মতো হয়ে যাচ্ছে। অর্থাৎ যদি আমি নেভারটা বাদ দিয়ে দিই তাহলে দেখো এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি নেভারটা বাদ দিয়ে দিই তাহলে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো নেভারটা বাদ দিয়ে দিই তাহলে সেটা একটা কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স। একটা মিনিট। ওকে, তাহলে আমরা এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। তাহলে আই হ্যাভ নেভার ডান দ্য ওয়ার্ক, তাহলে নেভার হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক। তাহলে এই নেভারটা যখন আগে আসবে তখন ওই অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে, দেখতে এটা যেন ইন্টারোগেটিভ। আমি বলেছি নেভারটা বাদ দিয়ে দাও, দেখো এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেভার হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক, নেভারটা বাদ দিয়ে দাও, হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক, এটা একটা ইন্টারোগেটিভ। কিন্তু নেভার থাকলে এখানে আবার ইন্টারোগেটিভ চিহ্ন দেওয়া যাবে না। এই যে দেখো এখানে কি দিতে হবে, দেখো ফুল স্টপ দিতে হবে। তাহলে দ্যাট ইজ ইনভার্সন। আর সবচেয়ে বড় ইনভার্সন হচ্ছে যাদের মনে থাকার কথা, আই হার্ডলি, স্কেয়ার্সলি, নো সুনার, আমরা যেগুলো বলি, তাহলে নো সুনার হ্যাড আই ডান বলি। আমরা কিন্তু নো সুনার আই হ্যাড ডান বলি না, আমরা কি বলি, নো সুনার হ্যাড আই ডান বলি। দেখো সেটাও একটা ইনভার্সন। তাহলে নেগেটিভ যত অ্যাডভার্ব আছে সেগুলো যদি বাক্যের শুরুতে থাকে তাহলে অক্সিলারি ভার্ব সাবজেক্টের পরে না বসে আগে বসবে। আবারও বলছি, দেখো সাবজেক্টের পরে না বসে আগে বসবে। আর এটাকেই তাহলে ইংলিশে কি বলা হয় দেখো, ইনভার্সন। আশা করি বেসিক জিনিসটা বুঝতে পারছো কিনা, দেখো এটুকু বুঝছো কিনা একটু দেখো, এটুকু বুঝছো কিনা দেখো। ওকে, তাহলে আশা করি ইনভার্সন এই অংশটুকু বুঝতে পারছো। এরপরে তাহলে আসো, নোসনের হ্যাড আই ডান আমরা একটু লেকচার শিট থেকে দেখে আসি, তাহলে আমাদের জন্য আরো সহজ হবে। আমি তোমাদের কয়েকটা অংশ দেখাই। এই যে দেখো নেগেটিভ শব্দগুলো তোমাকে একটু ভালো করে জানতে হবে। এই যে 3 নাম্বার যেটা, এটা একটু তুমি ভালো করে শিখবা। নেগেটিভ যে ওয়ার্ড গুলো যেমন নট ওয়ান্স, নট অনলি, নো সুনার, নট আনটিল, এই যে দেখো এগুলো হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব। এগুলো যদি বাক্যের শুরুতে থাকে তাহলে অক্সিলারি ভার্ব সাবজেক্টের পরে না বসে আগে বসবে, দেখতে মনে হবে যেন ইন্টারোগেটিভ, দেখতে মনে হবে যেন ইন্টারোগেটিভ। বাক্যের পরে না বসে, ঠিক আছে, আগে বসবে। আমি বলেছি দেখতে মনে হবে যেন ইন্টারোগেটিভ, তাহলে সেটা হয়ে যাবে তাহলে ইন্টারোগেটিভ। আর কি আমরা একটু দেখে নেই, দেখো যেমন রেয়ারলি শি হ্যাড প্রেজেন্টেড, এটা উল্টে যাবে, দেখো রেয়ারলি হ্যাড শি প্রেজেন্টেড, রেয়ারলি হ্যাড শি প্রেজেন্টেড। তাহলে রেয়ারলি শি হ্যাড প্রেজেন্টেড, এটা উল্টে হয়ে যাবে, দেখো রেয়ারলি হ্যাড শি হয়ে যাচ্ছে, দেখছো হ্যাড শি, এটা ইনকারেক্ট, এটা হবে কারেক্ট। তাহলে ইনভার্সন আমরা দেখতে পেলাম, আরো কিছু উদাহরণ আছে তোমার, তাহলে আমরা বুঝতে পারবো। যে নো সুনার থাকলে হয় ইনভার্সন, এটা আমরা পাবো একটু পরে। নট আনটিল থাকলে ইনভার্সন হয়, এগুলো আমি একটু পরে আলোচনা করছি। এই সেন্টেন্স গুলো একটু দেখো তাহলে তোমাদের জন্য একটু ধারণা হবে। এই সেন্টেন্স গুলো একটু দেখো তাহলে তোমরা একটু ভালো করে বুঝতে পারবা। সেটা হচ্ছে কি, এই যে দেখো স্কেয়ার্সলি হ্যাড আই, এটা দেখো ইনভার্সন। এই দুইটা সেন্টেন্স হচ্ছে এই 5টা সেন্টেন্স হচ্ছে ইনভার্টেড সেন্টেন্স। একটু দেখো এই 5টা হচ্ছে ইনভার্টেড সেন্টেন্স। দেখো সবগুলোই নেগেটিভ অ্যাডভার্ব দিয়ে শুরু হওয়ার কারণে অক্সিলারি ভার্ব ভার্বের সাবজেক্টের পরে না বসে আগে বসছে।
ঠিক আছে, কিন্তু এই যে দেখো এই দুইটা হচ্ছে স্বাভাবিক সেন্টেন্স, এই দুইটা কিন্তু কোনো ইনভার্টেড সেন্টেন্স না। দেখো এই দুইটা হচ্ছে স্বাভাবিক সেন্টেন্স, এটা কিন্তু ইনভার্টেড না। দেখো তাহলে এটা বুঝছো কিনা ইনভার্সনের পার্থক্যটা? আর এই দেখো একটা সেন্টেন্স স্বাভাবিকভাবে লিখলে কেমন হয়, ইনভার্টেড করলে কেমন হয়, দেখো একটা সেন্টেন্স স্বাভাবিকভাবে লিখলে কেমন হয় আর ইনভার্টেড লিখলে কেমন হয়, দেখো এই পার্থক্যটা দেখো, বুঝতে পারবে। এই চারটা সেন্টেন্স দেখো যে স্বাভাবিকভাবে লিখলে কেমন হবে, ইনভার্টেড করলে কেমন হবে। ইনভার্টেড মানে একটু জোর দেয়া, ইনভার্ট করা মানে একটু জোর দিয়ে লেখা। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবার ইনভার্টেড হলে এই যে শব্দগুলো তোমরা একটু দেখে নিবা, এই শব্দগুলো তোমরা আলাদাভাবে দেখে নিবা, ও আগেও আছে লেকচার শিটে, শুরুতেও আছে, এখানেও আছে। ঠিক আছে, এতটুকু পেলাম আমরা। এবার সেকেন্ড ইনভার্সনে যাচ্ছি। দেখো প্রথম এই প্রথমটুকু বুঝছো, নেগেটিভ অ্যাডভার্ব মানে একটা ইনভার্সন পেলাম, আমি আরো কয়েকটা ইনভার্সন পড়াচ্ছি। এবার প্রথম ইনভার্সনটা পেলাম তো, এক নাম্বার ইনভার্সন। এবার আসো 2 নাম্বার ইনভার্সন, প্রথমটা বুঝছো কিনা বলো। তাহলে প্রথম ইনভার্সন কি বোঝা গিয়েছে নাকি? ওকে, তাহলে এবার আসো দ্বিতীয় ইনভার্সন। দ্বিতীয় ইনভার্সন হচ্ছে যদি অনলি দ্বারা কতগুলো শব্দ আছে সেগুলো দিয়ে যদি শুরু হয়, যেমন এখানে দেখো অনলি ইফ, ওই দেখো অনলির সাথে অনলি ইফ, অনলি হোয়েন, অনলি দেন, অনলি আফটার, অনলি বিফোর, যদি এগুলো দিয়ে শুরু হয়, ঠিক আছে, তাহলে যেটা হবে প্রথমে অক্সিলারি, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। আবারও বলছি, বাকি শুরুটা হবে অনলি ইফ, অনলি হোয়েন, অনলি দেন, এই টাইপের কিছু শব্দ আছে লেকচার শিটে, বাকিগুলো আছে অক্সিলারি, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। এটা হচ্ছে একটা ক্লজ যদি হয়, যদি একটা সেন্টেন্স হয়, এগুলো পুরোটা মিলে একটা সেন্টেন্স। ঠিক আছে, এগুলো পুরোটা মিলে দেখো একটা সেন্টেন্স। তো অনলি ইফ, হোয়েন, দেন, আফটার, বিফোর, তারপর অক্সিলারি, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব। 2 নাম্বার বিষয় হচ্ছে যদি এরকম হয়, দুইটা ক্লজ হয়, যেমন অনলি ইফ যুক্ত সেন্টেন্স যদি দুইটা ক্লজ হয়, তাহলে ইনভার্সন হবে প্রিন্সিপাল ক্লজে। খেয়াল করে দেখো, অনলি ইফ তারপরে যদি আবার সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, যদি অনলি ইফ বা এই শব্দগুলো এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এই শব্দগুলো এখানেও থাকতে পারে, তাহলে যদি সাবজেক্ট প্লাস ভার্ব হয়, দেন ইনভার্সনটা হবে এখানে অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। ইনভার্সনটা হবে এখানে অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, অর্থাৎ ইনভার্সনটা হবে তোমার প্রিন্সিপাল ক্লজে। তা আমরা উদাহরণের মাধ্যমে দেখি, তাহলে তোমাদের জন্য সহজ হবে। পরের জিনিসটা খেয়াল করে দেখো, এটা একটা ক্লজ,
এটা একটা সেন্টেন্স দেখো, অনলি আফটার ডুইং দ্য ওয়ার্ক, এরপরে অংশটুকু দেখো ইনভার্টেড হয়েছে, উইল হি সলভ ইট, হি উইল সলভ ইট বলা যাবে না, উইল হি সলভ ইট, তাহলে অনলি আফটার ডুইং দ্য ওয়ার্ক উইল হি সলভ ইট, only after doing the work will he solve it, তাহলে only after doing the work will he solve it। দেখো এগুলো দ্বারা যদি থাকে তাহলে দেখা যাচ্ছে যে একটা ক্লজে ইনভার্সন হয়ে যাচ্ছে, এই যে only after doing the work, only after এই যেখানে আছে after, তারপর ডট 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 মানে doing the work, এরপর অক্সিলারি সাবজেক্ট প্লাস ভার্ব will he solve it, অর্থাৎ আবারও দেখতে ইন্টারোগেটিভের মতো হয়ে যাবে, কিন্তু শুরুতে কি আছে, ওই only after আছে। কিন্তু মজার বিষয় যদি দুটি ক্লজ হয় তাহলে কি করবা, যেমন অনলি ইফ ইউ ইনভাইট হিম, এটা একটা ক্লজ, একটা সেন্টেন্স যদি হয় তাহলে পরেরটাও দেখো ইনভার্সন, প্রিন্সিপাল ক্লজটা ইনভার্টেড হবে। তাহলে যদি সিঙ্গেল ক্লজ থাকে তাহলে ওই ক্লজটা ইনভার্টেড হবে, আর যদি প্রিন্সিপাল ক্লজ থাকে, প্রিন্সিপাল ক্লজ থাকে তাহলে তোমার ইনভার্সনটা প্রিন্সিপাল ক্লজ হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো এটা। তাহলে অনলি ইফ ইউ ইনভাইট হিম উইল হি কাম। এবার আমরা কিছু এক্সারসাইজে যাই, তাহলে দুইটা ক্লজ থাকলে একটাতে ইনভার্সন হবে আর একটা থাকলে, এখানে আবার একটু বুঝিয়ে দিই আমি। দেখো এই যে তোমার নেগেটিভ ওয়ার্ড থাকলে এটা তো হয়, এটা তো আমরা আগেই দেখেছি। দেখো নেগেটিভ ওয়ার্ড থাকলে যে নেভার হ্যাভ আই গন দেয়ার, নিদার ডু আই, এটা তো বুঝতেই পেরেছো। এই যে দেখো অনলি ইফ দিয়ে থাকলে কি, যদি একটা শব্দ ই থাকে তাহলে কি হবে, ভার্ব প্লাস সাবজেক্ট। দেখো অনলি ইফ, এই যে এই শব্দগুলো মনে রাখো, only if, only then, only when, only before, only after, এগুলো যদি থাকে তাহলে ভার্ব তারপরে সাবজেক্ট, তাহলে ভার্ব তারপরে কি সাবজেক্ট। দেখো তারপর ভার্ব তারপরে সাবজেক্ট। উদাহরণ দেখো, নিচে দুইটা উদাহরণ আছে, অনলি রেয়ারলি অ্যান অ্যাক্সিডেন্ট হ্যাজ অকার্ড, এটা ওই ক্লিপস টোফেল থেকে দেওয়া হয়েছে, ওটা একটু দেখো। দেখো তাহলে অ্যান অ্যাক্সিডেন্ট হ্যাড অকার্ড, এরপরে দেখো অনলি, এটাও ক্লিপস টোফেল, অনলি বাই হার্ড ওয়ার্ক, দেখো অনলি বাই হার্ড ওয়ার্ক দেখছো, এরপর একটা ক্লজ, উইল উই বি এবল টু অ্যাকমপ্লিশ দিস গ্রেট টাস্ক, এই কাজটাকে মানে সফল হওয়া আর কি, অ্যাকমপ্লিশ মানে হচ্ছে পরিপূর্ণভাবে সফলতা অর্জন করা, মানে সক্ষমতা অর্জন করা, পারা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্লজ হলো ওই ক্লজে ইনভার্সন হবে, আর যদি দুটি ক্লজ হয় তাহলে দেখো সাবজেক্ট প্লাস ভার্ব, এটা প্রিন্সিপাল ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজ, আর ভার্ব প্লাস সাবজেক্ট এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। অনলি ইফ দিয়ে এটা দিয়ে শুরু হলে তাহলে এই জিনিসটা হবে যদি দুইটা ক্লজ থাকে। আমরা এখানে দুইটা উদাহরণ দেখো, অনলি আফটার হি হ্যাড গ্রাজুয়েটেড, দেখছো এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এই যে অংশটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ডিড হি স্টার্ট লুকিং ফর এ জব, ডিড হি স্টার্ট লুকিং ফর এ জব, অনলি ইফ ইউ ইনভাইট হার উইল শি কাম, অনলি ইফ ইউ ইনভাইট হার উইল শি কাম। ঠিক আছে, ইনভার্টেড হয়ে গিয়েছে আর কি। তাহলে এই হচ্ছে মূল বিষয়। আমরা এবার ওই প্রশ্নে যাব, যে পরীক্ষা এসেছে এমন কয়েকটা প্রশ্নে যাব, তাহলে তোমরা বুঝতে পারবা। সেটা হচ্ছে যেমন এটার অ্যান্সার কি হবে বলো তো দেখি। এই যে দেখো ডিড কামাল রিয়ালাইজ, ডিড কামাল রিয়ালাইজ, তাহলে ইনভার্সন কোনটা দিয়ে হবে বলো দেখি। এক নাম্বারটা কোনটা অ্যান্সার হবে তাহলে বলো দেখি।
গুড, সি, সি অ্যান্সার হয়ে যাবে। একইভাবে এটাও সেম অ্যান্সার। এটা কি হবে তাহলে? এটাও একই, জাস্ট ওই অর্থ চেঞ্জ করে দিছে। এটাও একই, দেখো একই। আচ্ছা, এবার এটা পারো কিনা দেখো তো দেখি। আচ্ছা, এখানে আইডেন্টিফাই কারেক্ট সেন্টেন্স, 3 নাম্বারটা কারেক্ট সেন্টেন্স কোনটা? তিনে বাকিরা উত্তর দিচ্ছ না কেন? তিনে কারেক্ট সেন্টেন্স কোনটা দেখো। গুড, 2 হবে, হ্যাড উই রিচড দেন দ্য ট্রেন লেফট। আর চার, চার কি হবে দেখো তো? চার, গুড, বি হবে। তারপরে পাঁচ, পাঁচ দেখো, পাঁচ। গুড, এটা এক হয়ে যাবে। এনিওয়ান ইভেন অ্যাটেম্পট, এটা এক হবে। আর সো কুইকলি, এটা এখনো পড়াই না, এটাও একটা ইনভার্সন। তাহলে আমরা আহ, দুইটা ইনভার্সন পেয়ে গেলাম, মেজর দুইটা ইনভার্সন। আরও কয়েকটা ইনভার্সন আছে, আমরা একটু দেখি। দেখো, তাহলে দুইটা ইনভার্সন আমরা পেয়ে গেলাম। এর 3 নাম্বার ইনভার্সন হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স ও ইনভার্সন হয়। যারা কন্ডিশনাল ক্লাস করেছে তারা জানো কন্ডিশনাল সেন্টেন্স ও ইনভার্সন হয়। এটা মনে রাখবা, কন্ডিশনাল ইনভার্সন হয়। যেমন ইফ আই ওয়্যার ইউ, দেখো ইফ আই ওয়্যার ইউ, এটা ইংলিশে কি লিখবো দেখো? ওয়্যার আই ইউ। একইভাবে ইফ আই হ্যাড এ পেন, তাহলে এটা কি লিখবো দেখো? হ্যাড আই এ পেন, হ্যাড আই এ পেন। তাহলে ইফ ইউ শুড কাম, এটা লিখবো শুড ইউ কাম। এটাও একটা কন্ডিশনাল সেন্টেন্স। এই সবগুলো, তিনটাই কন্ডিশনাল সেন্টেন্স, এবং তিনটাই যখন ইনভার্সন হবে তখন ইফ লেখা যাবে না। এই তিনটাতে যখন ইনভার্সন হবে তখন ইফ লেখা যাবে না। তাহলে এটা হচ্ছে 3 ধরনের ইনভার্সন। আরো আমরা এক ধরনের শিখলাম নেগেটিভ অ্যাডভার্ব, 2 নম্বরে শিখলাম অনলি যুক্ত কিছু শব্দ, 3 নম্বরে শিখলাম সকল কন্ডিশনাল সেন্টেন্স, সকল কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে এই সূত্রের মধ্যে পড়বে, তাহলে আমরা বুঝতে পারলাম ইফ আই ওয়্যার ইউ কি লেখা যাবে? ওয়্যার আই ইউ, এটা ইনভার্টেড সেন্টেন্স। ইফ আই হ্যাড এ পেন, হ্যাড আই এ পেন। ইফ ইউ শুড কাম, শুড ইউ কাম। তাহলে আমরা 3 ধরনের ইনভার্সন পেলাম। তাহলে কি কি একবার একটু তোমরা কমেন্ট করে লিখো তো, কি কি ইনভার্সন পেলা তোমরা? কি কি ইনভার্সন পেলা বলো দেখি। দেখো কি কি ইনভার্সন পেয়েছো একটু বলো।
হ্যাঁ, এক নাম্বার হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব, দুই নাম্বার কি পেয়েছি বলো? এক নাম্বার নেগেটিভ অ্যাডভার্ব দিয়ে ইনভার্সন হয়। তারপর অনলি ইফ, তারপরে তিন নাম্বার কি বলেছি তাহলে? তিন হ্যাঁ, এরপরে থার্ড হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। থার্ড হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, যদি ইফ থাকে, ইফটা সাইলেন্ট থাকে, তখন ওই ভার্বটা সামনে চলে আসে। তিনটা ভার্বের ক্ষেত্রে এটা হবে, ওয়ার, হ্যাড এবং শুড। সব ভার্ব না কিন্তু, আবার সব ভার্ব না কিন্তু, শুধু এই তিনটা ভার্ব, ওয়ার, হ্যাড এবং শুড, শুধু এই তিনটা ভার্ব, ওয়ার, হ্যাড এবং শুড। ঠিক আছে, তাহলে এটুকু বুঝছো। এবার আসো পরবর্তী ইনভার্সন যেটা, সেটা হচ্ছে কি সো দিয়ে যদি থাকে। সো একটু খেয়াল করো, দেখো না, সো দিয়ে আমরা কিভাবে ইনভার্সন হয় সেটা একটু খেয়াল করো। সো সাস দুইটা হতে পারে, সো এবং সাস। তাহলে সো এবং সাস দিয়ে আমরা কিভাবে ইনভার্সন করব? এটা এ পাশেও আছে, এই যে এখানেও আছে, দেখো। হি ইজ সো ক্লেভার, এই যে সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব, এটা তো আছেই। তাহলে এটা কি সো দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে আমরা কিভাবে ইনভার্সন করব? আরেকটা হচ্ছে আমি বলেছি সাস দিয়ে, একই, সো আর সাস সেম নিয়মের মধ্যে হবে। হি ইজ সো ক্লেভার, দেখো, হি ইজ সো ক্লেভার, এটা একটা স্বাভাবিক একটা সেন্টেন্স। কিন্তু যখনই আমি সো আগে নিয়ে আসবো, যখনই আমি সোটা আগে নিয়ে আসবো, দেখো এখানে, তখন অ্যাডজেক্টিভটা আগে চলে আসবে, অর্থাৎ সো ক্লেভার একসাথে চলে আসবে। সো প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব আগে চলে আসবে, তারপরে ওই ভার্ব, তারপরে হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, তার মানে সো অ্যাডজেক্টিভ, এই যে দেখো, সো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, তারপরে ভার্ব, তারপরে সাবজেক্ট, এটা হচ্ছে স্ট্রাকচার। এটা হচ্ছে স্ট্রাকচার। তাহলে হি ইজ সো ক্লেভার, সো ক্লেভার ইজি, হি ইজ সো ক্লেভার, সো ক্লেভার ইজি। একইভাবে তাহলে দেখো, হি ওয়াজ সো ব্রিলিয়ান্ট দ্যাট হি গট এ প্লাস। তাহলে এটাকে ইনভার্সন করলে কি দাঁড়াচ্ছে দেখো, সো ব্রিলিয়ান্ট ওয়াজ হি, সো ব্রিলিয়ান্ট ওয়াজ হি। ঠিক আছে, সো ব্রিলিয়ান্ট ওয়াজ হি। তাহলে সো যদি বাক্যের সামনে থাকে, তাহলে অ্যাডজেক্টিভটা আগে চলে আসবে। ওই অ্যাডজেক্টিভটা তোমার কোথায় চলে আসবে দেখো, আগে চলে আসবে। আচ্ছা, এখানে সাসের উদাহরণটা এখানে নাই, তাহলে আমি সাসের উদাহরণটা দেই। তাহলে যেটা, হি ওয়াজ সাস এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এইটাই সেন্টেন্সটা আমি ঘুরিয়ে লিখছি, হি ওয়াজ সাস এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তাহলে ওটা হয়ে যাবে সাস এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ওয়াজ হি। লিখো তাহলে, হি ওয়াজ সাস এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, খাতা লিখতে পারো, হি ওয়াজ সাস এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, হি ওয়াজ সাস এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ঠিক আছে, তাহলে আশা করি এটা বুঝতে পারছো। তোমার তাহলে কি হবে, হি ওয়াজ সাস এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাহলে সাস এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ওয়াজ হি। তাহলে সো আর সাস থাকলেও কি হবে, ইনভার্সন হবে। আচ্ছা, এখানেও আছে সো আর সাস থাকলে ইনভার্সন হবে।
আমরা এটাও একটু দেখতে পারি, দেখো এই যে দেখো, এইটা একটু খেয়াল করে দেখো তাহলে বুঝতে পারবা। এই যে এখানে আছে, এই দুটো উদাহরণ একটু দেখো, এই দুটো উদাহরণ একটু দেখো। সো এক্সাইটেড ওয়ার দে, আর সাস ওয়াজ দেয়ার এক্সাইটমেন্ট, সাস ওয়াজ দেয়ার এক্সাইটমেন্ট, দেখতে পাচ্ছ, সাস ওয়াজ দেয়ার এক্সাইটমেন্ট। ঠিক আছে, এবার দেখো তো, ওকে, তাহলে আশা করি এটাও বুঝতে পেরেছো। এবার পরবর্তী যে তাহলে অনেকগুলো ইনভার্সন আমরা বুঝতে পারলাম যে তোমার, তার মানে আমরা 4 নাম্বার ইনভার্সনটা দেখলাম, 4। এবার পরবর্তী ইনভার্সনটা দেখবো আর কি। দেখো 4, 5 নাম্বার হচ্ছে সো এবং নাস এবং সাস। এটা আগামী ক্লাসের আলোচনা, আগামী বলতে আমরা অফলাইন হোক আর অনলাইন হোক ঈদের পরে আলোচনা করব নাস এবং সাস। তবু আমরা জাস্ট এখানে একটু দেখে নেই, আমিও তুমিও, যেটা নেগেটিভ এগ্রিমেন্ট পজিটিভ এগ্রিমেন্ট, যেটা একটা আগামী ক্লাসের আলোচনা। তাহলে নিদার এম আই, নিদার এম আই, নিদার ডু আই, সো এম আই, সো ডু আই। আমিও, আমিও না, আমিও, আমিও না। তাহলে কেউ বললো যে, তোমাকে এসে বললো যে আই এম এ টিচার, বা মাই ফাদার ইজ এ টিচার, তুমি বলছো সো এম আই, আমিও। ঠিক আছে, সো এম আই, আমিও। তাহলে তুমি এসে বললাম মাই ফাদার ইজ এ টিচার, তখন তুমি বললা সো এম আই, আমার বাবাও। সো ইজ মাই ফাদার, আমার বাবাও। সো ইজ মাই ফাদার, আমার বাবাও। আর আমিও হলে বলবা সো এম আই, আমিও। আমিও হলে বলবা সো এম আই। ঠিক আছে, তারপরে দেখো আই লাইক ক্রিকেট, মনে করো আমি ক্রিকেট খেলা পছন্দ করি। সো ডাজ করিম, করিমও ক্রিকেট খেলা পছন্দ করে। তাহলে আমি ক্রিকেট খেলা পছন্দ করি, সো ডাজ করিম, করিমও ক্রিকেট খেলা পছন্দ করে। ঠিক আছে, তাহলে এটাও একটা ইনভার্টেড সেন্টেন্স। একইভাবে যদি নেগেটিভ হয় তাহলে ওই নিদার বা নর, তারপর অক্সিলারি সাবজেক্ট। যেমন কেউ বললো আই ক্যান নট সুইম, আমি সাঁতার পারি না। কেউ বললো আই ক্যান নট সুইম, তখন বলবো নাইদার ক্যান আই। তাহলে আই ক্যান নট সুইম কি বলবে তাহলে, দেখো নাইদার ক্যান আই, নাইদার ক্যান আই, আমিও সাঁতার পারি না। তাহলে করিমও সাঁতার পারে না, রহিমও সাঁতার পারে না, সেও সাঁতার পারে না, আমিও সাঁতার পারি না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, দেখো এবার বাকি অংশটুকু খেয়াল করে দেখো, নাস এবং সাস। তাহলে কেউ যদি বলে যে আই প্লে ক্রিকেট, তুমি বলো আমিও খেলি, সো ডু আই। সেও খেলে, সো ডাজ হি। ওকে, তাহলে এটা আরেকটা ইনভার্সন পেলাম। আরো দুইটা ইনভার্সন আমরা পাবো। সেটা হচ্ছে তোমরা ন্যারেশনে এভাবে লেখা পাও, এটাও একটা ইনভার্সন, যদিও এটা কখনো পরীক্ষা আসে না এখন পর্যন্ত। ন্যারেশনেরটা, এটা তো আমরা জাস্ট এমনি জানি, আর ইউ উইল সেইড হি। আমরা যদি তোমার এই যে ইনভার্টেড কমা যদি আগে ব্যবহার করি আর কি, সেন্টেন্সটা আগে লিখি আমরা, তাহলে আমরা কি করব, পরবর্তীতে হি সেইড না বলে আমরা বলবো সেইড হি, আমরা বলবো সেইড হি। তাহলে এটা একটা ইনভার্সন, এটা আসে না, সো এটা নিয়ে এত বেশি না, এটা এমনি পারো তোমরা বা পড়তে গেলে পারো। আর ব্যতিক্রম ভাবে আরো দুইটা শিখে নাও, সেটা হচ্ছে হেয়ার আর দেয়ার, আর হচ্ছে কতগুলো মানে অ্যাডভার্বিয়াল পার্টিকেল বলা হয়। যেমন হেয়ার ইজ ইওর মোবাইল, এটা একটা
ইনভার্টেড সেন্টেন্স। আসলে সেন্টেন্সটা হবে ইওর মোবাইল ইজ হিয়ার, ইওর মোবাইল ইজ হিয়ার, এটা একটা ইনভার্টেড সেন্টেন্স। হিয়ার আগে আসলে ভার্ব আগে আসবে। একইভাবে দেয়ার যুক্ত সেন্টেন্স গুলোও কিন্তু ইনভার্টেড সেন্টেন্স। কিভাবে বুঝবো? সাবজেক্ট ভার্ব ক্লাস এগ্রিমেন্টের ক্লাসে তোমরা বুঝেছো। এখানে যে মেনি বয়েজ বললাম, এই মেনি বয়েজ কেন বললাম? কেন? এই যে আর এর কারণে। এই মেনি বয়েজটা কেন বললাম? দেখো এই আর এর জন্য আর কি, ঠিক আছে? তোমার মেনি বয়েজের কারণে আর ব্যবহার করলাম আমরা। তাহলে এখানে দেয়ার এর কোনো ভূমিকা নাই, তাহলে আগে ভার্ব তারপরে সাবজেক্ট, তাহলে এটাও একটা ইনভার্সন, তাহলে এটাও একটা ইনভার্টেড সেন্টেন্স। ঠিক আছে, এটাও একটা ইনভার্টেড সেন্টেন্স। তাহলে এটাও একটা ইনভার্টেড সেন্টেন্স, এটাও একটা ইনভার্টেড সেন্টেন্স। তাহলে হেয়ার বাক্যের শুরুতে থাকার কারণে তারপরে ভার্ব তারপরে সাবজেক্ট, আবার দেয়ার বাক্যের শুরুতে থাকার কারণে আগে ভার্ব তারপর হচ্ছে সাবজেক্ট। তাহলে এই দুটাই হচ্ছে ইনভার্টেড সেন্টেন্স, এই দুটাই ইনভার্টেড সেন্টেন্স। ওকে, তাহলে এতটুকু বুঝছো কিনা? এবার প্রথম থেকে একটু রিভিউ করে আসো, দেখো এটুকু বুঝতে পারছো কিনা দেখো, এবং কারো কোনো প্রশ্ন আছে কিনা তাহলে এই করতে পারবা, কারো কিছু এই করতে পারবা কিনা বলো দেখি, বা কারো কোনো কনফিউশন আছে কিনা বলো। ওকে, দেখো তাহলে এটা বাকিটা কোনো কনফিউশন আছে কিনা। আচ্ছা, মোটামুটি বুঝতে পেরেছো তাই না? আচ্ছা, লাস্ট ওয়ান সেটা দেখো যে এই যে এই ওয়ার্ডগুলো যদি থাকে আফ, ইনভার্সনটা কি হবে? এটা হবে জাস্ট সাস এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আগে নিয়ে আসো, সাস এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আগে নিয়ে আসো, সাস এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ওয়াজ হি, জাস্ট সাস এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আগে নিয়ে আসো, ওয়াজ হি, তারপরে ভার্ব তারপরে সাবজেক্ট। যেমন হি ওয়াজ সাস এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট দ্যাট হি গট এ প্লাস, তাহলে বলবা সাস এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ওয়াজ হি দ্যাট হি গট এ প্লাস। পরের অংশ কোনো সমস্যা নেই, পরের অংশ কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার দেখো এই যে মূল সেন্টেন্স হচ্ছে এটা, দ্য ট্রেন ওয়েন্ট ডাউন, কিন্তু এই যে ডাউন এটা অ্যাডভার্বিয়াল পার্টিকেল, এটা যখন বাক্যের শুরুতে আসে তখন দেখবা যে ভার্ব আগে চলে আসে। ডাউন ওয়েন্ট দ্য ট্রেন ওয়েন্ট ডাউন, ডাউন ওয়েন্ট দ্য ট্রেন, ডাউন ওয়েন্ট দ্য ট্রেন। ওকে, তাহলে ডাউন ওয়েন্ট দ্য ট্রেন, দেখো ডাউন ওয়েন্ট দ্য ট্রেন। হেয়ার আর দেয়ার হচ্ছে কি যে দেয়ারটার ক্ষেত্রে কি হয়, দেয়ারকে বলা হয় সিউডো সাবজেক্ট, তাই না? সেক্ষেত্রে কোনটা সাবজেক্ট দেখো তো এখানে, দেয়ার, দেয়ার সাবজেক্ট না মেনি বয়েজ সাবজেক্ট, এটা বলো আগে। দেয়ারের ক্ষেত্রে বলো দেয়ার সাবজেক্ট না মেনি বয়েজ সাবজেক্ট। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো এটুকু। মেনি বয়েজ, তাহলে মেনি বয়েজের কারণে আর হলো। যদি এখানে এ বয় হতো তাহলে এ বয় হলে কি হতো? যদি এখানে এ বয় হতো, হ্যাঁ তাহলে এটাই সাবজেক্ট, তাহলে এটা একটা ইনভার্সন, কারণ আগে ভার্ব তারপরে সাবজেক্ট, আগে ভার্ব তারপরে সাবজেক্ট, তাহলে এটাও এক ধরনের কি ইনভার্সন। একইভাবে হেয়ারের ক্ষেত্রে ইওর মোবাইল ইজ হেয়ার, তো তুমি আমরা কথায় কথা বলি না এই যে মানে কেউ একজন জিজ্ঞেস করলে আমার মোবাইলটা কোথায়, এই হেয়ার ইজ ইওর মোবাইল, হেয়ার ইজ ইওর ল্যাপটপ, হেয়ার ইজ ইওর মানি ব্যাগ। তাহলে দেখো আসল কথা হচ্ছে ইওর মানি ব্যাগ ইজ হিয়ার। আচ্ছা, তাহলে কি হবে? দ্য ট্রেন ওয়েন্ট ডাউন, ডাউন ওয়েন্ট দ্য ট্রেন। ঠিক আছে, একইভাবে আপ হতে পারে, অ্যাওয়ে হতে পারে, এই শব্দগুলো হতে পারে। এটাতে কিভাবে হয় আমরা একটু দেখি, এখানেই আছে দেখো। এই যে দেখো কতগুলো শব্দ রেয়ারলি, এই যে দেখো এটা এটা এই যে সো কনফিউজিং, দেখছো? এটা ইনভার্সন, সো কনফিউজিং ওয়াজ দ্য ম্যাপ। তারপরে সো রেয়ার ইজ দিস কয়েন, সো রেয়ার ইজ দিস কয়েন, দেখো সো রেয়ার ইজ দিস কয়েন। আর এই যে এখানে থাকে অফ, এই যে দেখো অফ দ্য কোস্ট অফ ক্যালিফোর্নিয়া লাই, লাই মানে লাইটা হচ্ছে ভার্ব, আর সাবজেক্ট হচ্ছে এটা দ্য চ্যানেল আইল্যান্ড, এটা হচ্ছে সাবজেক্ট।
একইভাবে ইন ফ্রন্ট অফ দ্য মিউজিয়াম ইজ এ স্ট্যাচু, তাহলে স্ট্যাচু ইজ ইন ফ্রন্ট অফ দ্য মিউজিয়াম, কিন্তু যেই মাত্র ইন ফ্রন্ট অফ দ্য মিউজিয়াম বাকি শুরুতে আসছে তখন এই ভার্বটা এখানে চলে আসছে। সো এটা হচ্ছে ইনভার্টেড সেন্টেন্স। এই যে এখানেও আছে দেখো অনলি অ্যান অ্যান, এটাও আছে। অনলি দিয়ে তো আগেই পড়াইছি, সো এটা আর দেখাচ্ছি না, এটা আর দরকার নেই। এই যে সো দিয়ে যে পরীক্ষা আসে, যে এখানে অ্যান্সার কোনটা হবে তাহলে বলো, সো কুইকলি। এখানে অ্যান্সার কোনটা হবে বলো, সো কুইকলি। এখানে অ্যান্সার কোনটা হবে? হ্যাঁ, তাহলে ইন্টারোগেটিভের মতো হয়ে যাবে, ডিড হি র্যান। ঠিক আছে, ডিড হি রান, তাহলে ডিড হি রান এটাই হয়ে যাবে। গুড। আচ্ছা, এটা এই নাম্বারটা কেন দিবা না তুমি? উড হি রান এটা কেন দিবে না? মিনিং এর কারণে। এত দ্রুত দৌড়াতো না, দৌড়িয়েছিল। দৌড়িয়েছিল, দৌড়াতো না, সেটা হয়ে যাবে দৌড়িয়েছিল। গুড। তাহলে এই হচ্ছে টোটাল ইনভার্সন, ইনভার্টেড যে আলোচনা সেটা হচ্ছে ইনভার্টেড। এরপরে আমাদের অল্প সময় আলোচনা আছে ড্যাংলিং মডিফায়ার। তাহলে আশা করি ইনভার্সন বুঝতে পেরেছো। ড্যাংলিং মডিফায়ারটাও সহজ, যদি তুমি একটা সেন্টেন্স বুঝো তাহলে ড্যাংলিংটাও সহজ। যেমন এই সেন্টেন্সটা খেয়াল করে দেখো, এই দুটি সেন্টেন্সের মধ্যে দেখো তো কোন সেন্টেন্সটি কি তোমার কাছে সঠিক মনে হয়, এবং বাংলা করো, বাংলা অনুবাদ করো। এই দুটি, রিডিং দ্য বুক দ্য প্রবলেম উইল বি সলভড, তো এটাই তো আমরা এভাবে বলি, দেখো বইটি পড়ে সমস্যাটি সমাধান করা হবে, এইভাবেই আমরা কথা বলি। আর বইটি পড়ে আমরা সমস্যার সমাধান করব, তাহলে দুইটার বিষয়ই মনে হচ্ছে যেন কারেক্ট। আর প্রথমটা আমরা অটোমেটিক্যালি কারেক্ট মনে করি, এটা যে রিডিং দ্য বুক দ্য প্রবলেম উইল বি সলভড। সমস্যা হচ্ছে ইংরেজি ভাষায় এই ধরনের সেন্টেন্স লেখা যাবে না। কেন? এই যে তুমি যে বললা বইটি পড়ে, এটা কিন্তু কোনো সেন্টেন্স না। এই যে বইটি পড়ে, এরপর আমি একটা কমা ব্যবহার করেছি, তার মানে ইংরেজি ভাষার নিয়ম হচ্ছে কমার পরে যিনি এই কাজটি করবেন, পড়ার কাজটি করবেন, তাকে কমার পরে ব্যবহার করতে হবে। তা আমি কমার পরে ব্যবহার করেছি প্রবলেম। প্রবলেম কিন্তু পড়ার কাজটি করছে না, তাহলে বাংলা অর্থ হয়ে গেছে বইটি পড়ে সমস্যাটি, তার মানে সমস্যাটি পড়াশোনা করায়, তাহলে যেটা ইংরেজিতে কখনো সম্ভব না। তাহলে কি করতে হবে? যিনি পড়বেন তাকে এখানে আনতে হবে। তাহলে রিডিং দ্য বুক, কেউ না কেউ এখানে আছে, এনিওয়ান, কোনো না কোনো ব্যক্তি, তার মানে এটা আমি অপ্রয়োজনীয় প্যাসিভ করেছিলাম। ঠিক আছে, অপ্রয়োজনীয় প্যাসিভ করেছিলাম, তাহলে এখানে কি হবে? যিনি কাজটি করেছেন, এই যে রিডিং এর কাজটি যিনি করেছেন তাকে ব্যবহার করতে হবে, উই উইল সলভ দ্য প্রবলেম, তাহলেই তোমার সমাধান হয়ে গেল। তাহলে ড্যাংলিং মডিফায়ারের কোনো রুলস নাই, কোনো নিয়ম নাই, শুধু এতটুকু বুঝতে হবে যে আগের ঘটনাটা কে ঘটাইছে, আগের ঘটনাটা কে ঘটিয়েছে। না, ওটা আবার বলা যাবে না, যদি মিনিং ডিমান্ড করে, যদি এই কাজটি প্যাসিভ দিয়ে ডিমান্ড করে, সেটা হতে পারে। যেমন পরের সেন্টেন্সটা দেখো, মিনিং এর উপরে ডিপেন্ড করবে। যেমন দেখো, while going to the class, দেখো while going to the class, তো ক্লাসে কে যাচ্ছে? while going to the class, ক্লাসে কে যাচ্ছে? তুমি তো অ্যাক্টিভ করতেছো, এখানে অ্যাক্টিভের বিষয় না, এইখানে যাকে বসাবা সেই কাজটি করতেছে কিনা। বেশিরভাগ সময় এমন অ্যাক্টিভ হলে প্যাসিভ, প্যাসিভ হলে অ্যাক্টিভ হয়, তবে এই সূত্রটা নাও মানতে পারে। মূল কথা হচ্ছে কাজটি কে করছে। এই যে গোয়িং, যাচ্ছে কে, এই সেন্টেন্সের অর্থ হয়েছে কুকুরটি ক্লাসে যাওয়ার সময়, এই যে ডগ, ডগ লিখেছি আমি, তাহলে আসলে এই গোয়িংটা করছিল কে? ডগ। এটা কি কখনো সম্ভব যে কুকুরটি ক্লাসে যাওয়ার সময় আমাকে কামড় দিয়েছিল? এটা কি কখনো বলা সম্ভব? কুকুরটি ক্লাসে যাওয়ার সময় আমাকে কামড় দিয়েছিল, এটা কি বলা যাবে? তাহলে ক্লাসে তুমি যাচ্ছিলা না, কুকুর যাচ্ছিল, তুমি রাস্তার মধ্যে বসেছিলা।
তাহলে বিষয়টা বুঝতে পারছো এবার? তাহলে আমার আসলে ক্লাসে যাচ্ছিল কে বলো? কেউ না কেউ, কোনো না কোনো স্টুডেন্ট। আমি, রহিম, করিম, কেউ না কেউ তো যাচ্ছিল। তাহলে আমাকে কামড় দিছে, এটা প্যাসিভ হয়ে গেছে। আমি তো কামড় দেই নাই। কামড় কে দিছে? আমি দিছি নাকি আমাকে দিছে? বলো তো, কামড় কি আমি দিছি না আমাকে দিছে? হ্যাঁ, তাহলে তুমি প্যাসিভ হয়ে গেছো। আই ওয়াজ বিটেন, আমি প্যাসিভ হয়ে গেছি, আই ওয়াজ বিটেন। তাহলে এটা কোনো সূত্রই পড়তে হবে না তোমাকে, 1 মিনিটের বিষয় আর কি। জাস্ট প্রথম ঘটনাটা যিনি ঘটাবেন তার মূল বিষয়টা এখানে চলে আসবে। এটা জানলে তোমার আর কোনো সেন্টেন্স তোমাকে আর শেখার কোনো প্রয়োজন নাই। জাস্ট তুমি যদি সূত্রগুলো জানো, তাহলে এই একটা টেকনিক দিয়েই তুমি সবগুলো সেন্টেন্সকে করতে পারবে। ঠিক আছে, সবগুলো সেন্টেন্সকে আমরা লিখতে পারবো। আচ্ছা, এবার আসো আমরা দুই একটা উদাহরণে যাই, তাহলে বুঝতে পারবো। এই যে দেখো, ফ্লাইং আউট অফ দ্য উইন্ডো, জানালার আউটসাইড দ্য উইন্ডো, জানালার বাইরে উড়ে গেল কে? এটা বুঝতে পারলেই তুমি অ্যান্সার পেয়ে যাবা। বলো, জানালার বাইরে উড়ে উড়ে গেল কে? তাহলে কি এটা বাংলা কি দেখো, যে জানালার বাইরে উড়ে, ঠিক আছে, উড়ে কে উড়লো? সেই সাবজেক্ট। তাহলে তুমি সাবজেক্ট না পেপার সাবজেক্ট, বুঝতে হবে তোমাকে এটা কোনটা হবে বলো। হ্যাঁ, অর্থাৎ কাগজগুলো জানালা দিয়ে উড়ে যাচ্ছিল, আমি ধরলাম। কাগজগুলো জানালা দিয়ে উড়ে যাচ্ছিল আর আমি ধরলাম। কাগজগুলো জানালা দিয়ে উড়ে যাচ্ছিল আর আমি ধরলাম। তাহলে কাগজগুলো জানালা দিয়ে উড়ে, তারপর আমি ধরলাম। ওকে, আচ্ছা, 2 নাম্বারটা কি হবে বলো? যিনি যিনি ইয়াং, যিনি ইনএক্সপিরিয়েন্সড, উনি কমার পরে বসবেন। কে ইয়াং এবং কে ইনএক্সপিরিয়েন্সড? গুড, এটাও সি হবে, আই, কারণ ইয়াং ইনএক্সপিরিয়েন্সড একমাত্র ব্যক্তি হতে পারে। তাহলে অনেকে ড্যাংলিং মোটিভের অনেক কঠিন মনে করে, কিন্তু এটা অনেক সহজ। এবার পরেরটা কি হবে দেখো, হেয়ারিং দ্য গুড নিউজ, কে শুনলো? হেয়ারিং দ্য গুড নিউজ, কে শুনলো? গুড। আচ্ছা, এবার আমরা আরো কিছু আহ, দেখি, তাহলে বুঝতে পারবো। এই যে অধিকাংশ পাখির মতো নয়, তাহলে আমরা এটা দিয়েই করি। দেখো, অধিকাংশ পাখির মতো নয়, তাহলে কমার পরে কি হবে? বাংলা করো, অধিকাংশ পাখির মতো নয়। তাহলে বোঝাই যাচ্ছে পরবর্তী অংশটাও পাখি হবে। অধিকাংশ পাখির মতো নয়, তাহলে পরের অংশটাও পাখি হবে। দেখো, তাহলে তুমি বলতেছো অধিকাংশ পাখির মতো নয়, তার মানে এই পাখিটা ওরকম, ও অন্য পাখিগুলোর মতো না। হ্যাঁ, কোন একটা পাখির নাম হবে? দেখো, এখানে একটাই পাখির নাম আছে, শকুন। তাহলে কেউ যদি প্র্যাকটিক্যালি চিন্তা করে, তাহলে জিনিসটা এমনি পারবে সে, এটা তার সমস্যা হওয়ার কথা নাই, এমনি পারার কথা। গুড, 3 নাম্বার হবে ভালচার। এরপরে দেখো, অরবিটিং ফ্রম এত মাইলস ফ্রম দ্য সান, অরবিট মানে ঘোরা। তাহলে পৃথিবীর ফ্রম এত মাইল মাইলস ফ্রম দ্য সান, সূর্য থেকে দূরে দূরে ঘুরছে, কে ঘুরছে? তাহলে কমার পরে হবে ঘুরছে, কে ঘুরছে? অরবিট করছে কে?
এত সূর্য থেকে এত মাইল দূরে ঘুরছে কে? কে সে? কোনো ব্যক্তি তো আর ঘুরতে পারবে না, তাহলে অরবিট করছে কে? কে করছে অরবিট, সেটাই সাবজেক্ট হবে। তাহলে অরবিটিং ফ্রম, গুড, প্লুটো। লাস্ট ওয়ান দেখো, স্মলার এন্ড ফ্ল্যাটার দেন আ অরেঞ্জ। অরেঞ্জের চাইতে ছোট এবং চ্যাপ্টা, তাহলে এটাও এক ধরনের ফল, অরেঞ্জের মতো এক ধরনের ফল, কি হবে তাহলে? আমরা কথা সময় বলি না একজনকে বুঝাতে পারতেছি না, আমি বললাম যে দেখো ওই কমলা লেবু, ওই কমলা লেবু এই অরেঞ্জের মতোই, দেখবা যে ছোট, অরেঞ্জের চেয়ে একটু ছোট এবং দেখবা যে, একটু চ্যাপ্টা টাইপের, দেখবা যে ওইটা, তখন আমি আরেকটা ফলের নাম তাকে বলছি আর কি, সে যখন বুঝতেছে না তখন আমি উদাহরণটা দিচ্ছি। তাহলে গুড, সেটা হয়ে যাবে ট্যাঞ্জারিন, সেটা হয়ে যাবে ট্যাঞ্জারিন। এই হচ্ছে, তাহলে এছাড়া আরো অনেক এক্সারসাইজ আছে এখানে দেখতে পারবা, এই যে এখানে এক্সারসাইজ আছে, যেমন এই সেন্টেন্সটা কারেকশন করো তো তোমরা দেখি। while crossing the road a bus hit me, এটাকে কারেকশন করো তো দেখি। গুড। আই ওয়াজ হিট বাই বাস হবে, আই ওয়াজ হিট বাই বাস হবে। আর এটা কি হবে দেখো তো, হাইকিং টু দ্য টপ অফ দ্য মাউন্টেন্স এ বিউটিফুল ভিস্তা ওয়াজ ডিসকভার্ড বাই মি। হ্যাঁ, আই ওয়াজ হিট বাই বাস, গুড। হাইকিং টু দ্য টপ অফ দ্য মাউন্টেন এ বিউটিফুল ভিস্তা, ওয়া, তার মানে হাইকিং করছে কে? হাইকিংটা করেছে কে? বিউটিফুল ভিস্তা। হ্যাঁ, আই ডিসকভার, ভিস্তা মানে সুন্দর কোনো দৃশ্য আর কি, অপরূপ কোনো দৃশ্য আর কি, দৃশ্য এরকম। হ্যাঁ, আই ডিসকভার্ড, সামওয়ান ডিসকভার্ড। আই ওয়াজ ডিসকভার্ড না, আই ডিসকভার্ড। আই ওয়াজ ডিসকভার্ড মানে তো আমাকেই ডিসকভার করা হয়েছে। এটা হয়ে যাবে আই ডিসকভার্ড তারিকুল ইসলাম। তাহলে আশা করি এবার তুমি ড্যাংলিং মডিফায়ার আর এর বিষয়গুলো বুঝতে পেরেছো। তাহলে এই হচ্ছে টোটাল, এবং এই পরীক্ষা এসেছে এরকম একটা প্রশ্ন দেখি আমরা, এই যে ট্রাই ইয়োর সেলফ পরীক্ষা আসছে এরকম আরো একটা দুইটা প্রশ্ন দেখি, এদিকে আছে লাস্ট ওয়ান। যেমন হোয়াইল অ্যাটেম্পটিং, এটাও এই পরীক্ষার প্রশ্ন আসছে দেখবা, হোয়াইল অ্যাটেম্পটিং টু রিচ টু হিজ হোম বিফোর দ্য স্টর্ম, ঝড়ের আগে পৌঁছানোর জন্য সে অ্যাটেম্প নিছে, তাহলে কে অ্যাটেম্প নিছে? সে কমার পরে বসবে, কে হবে তাহলে? হ্যাঁ, সেটা হয়ে যাবে জন।
তারপর ড্যাশ হি বিগান টু মেক ফ্রেন্ডস, এটা কি হয়ে যাবে দেখো তো? এটা একটু সহজ আছে, মানে জাস্ট একটু রিডিং পড়লেই পেয়ে যাবা। গুড, আফটার, ওকে, তাহলে এটা কি হবে? হ্যাভিং বিং সার্ভ লাঞ্চ, হ্যাভিং বিং সার্ভ লাঞ্চ। হ্যাভিং বিং সার্ভ লাঞ্চ, গুড। তাহলে কি হয়ে যাবে দেখো? দ্য কমিটি মেম্বার্স ডিসকাসড। ওকে, তাহলে আমরা মোটামুটি ইনভার্সন এবং ড্যাংলিং মডিফাই দেখতে পারলাম। তাহলে তোমরা পারলে ভোকাবুলারি গুলো পড়তে থাকো, ভোকাবুলারি পড়ে ফেলো আর এক্সারসাইজ গুলো করো। তাহলে আমরা অফলাইনই শুরু করে দিব আফটার ঈদ। তারপরে দেখা যাক পরিস্থিতি, 16 তারিখে বোঝা যাবে যে পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে। এতটুকুই